সভাপতি এখানে আছেন এবং আমরা এখানে আছেন উপস্থিত আপনারা এত অঞ্চলের বিএনপি পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আসসালামু আলাইকুম। অনেক কথাবার্তা শুনলাম। ফটিকছড়ি একটা বিশাল বড় একটা উপজেলা, যেটাতে 18টা ইউনিয়ন আছে, 2টা পৌরসভা আছে, 2টা থানা আছে। আয়তনে বাংলাদেশের সমতল ভূমির মধ্যে সর্ববৃহৎ আয়তনের উপজেলা, যার আয়তন 773 বর্গ কিলোমিটার। আর কোন সমতল ভূমিতে আর কোন এত বড় উপজেলা নাই। আমি বিএনপি পরিবারের সাথে সংযুক্ত অনেক দিন ধরে, বিভিন্ন ক্যাপাসিটিতে আমি কাজ করার আমার সুযোগ হয়েছে। আপনাদের সাথে অনেকবারই আমার ইন্টারাকশন হয়েছে। সর্বশেষ আমরা এখানে নেতৃত্ব নির্বাচন করেছি ওপেন ভোটের মাধ্যমে। সেখানে আপনাদের অনেকেই উপস্থিত ছিলেন, আমার মনে হয় কম বেশি সবাই উপস্থিত ছিল। আমি ব্যক্তিগতভাবে কোন গ্রুপিং এ বিশ্বাস করি না। আমি বিশ্বাস করি না যে অমুককে কোন পদে আনতে হবে, অমুককে বাদ দিতে হবে। কারণ আমরা সবাই বিএনপি পরিবারের সদস্য। একটা পরিবারে মা বাবা বিএনপি যে কোনো একটা পরিবারের কর্তা হিসেবে থাকে, তাই না? সেখানে ছেলে মেয়েরা থাকে, ভাইরা থাকে, তাদের বড় বাপ থাকে, নাতি থাকে। কোনো মা বাবা কি আলাদা করতে পারে যে কোনো সন্তানকে, কোনো বড় সন্তান ছোট সন্তান? পারে না। এর মধ্যে কেউ রাগী হবে, কেউ শান্ত হবে, কেউ অশান্ত হবে, অনেক রকমের ব্যাপার থাকে। এই বিএনপি অত্যন্ত সাফল্যের সাথে আমরা 18টা ইউনিয়নে নেতৃত্ব নির্বাচন করেছি। আপনাদের এখানেও হয়েছে এবং অত্যন্ত সুচারুরূপে সুশৃঙ্খল ভাবে আপনাদের সহযোগিতায় নেতৃত্ব আপনারা নির্বাচন করেছেন। আমি শুধু দেখেছি, আমি দিক নির্দেশনা দিয়েছি। যা কিছু করার এই ইউনিয়নের বিএনপি পরিবারের সদস্যরা, বিশেষ করে বিএনপির যে সমস্ত সদস্যরা আছে, তারাই কিন্তু এই নেতৃত্বটা নির্বাচন করেছে। আমরা ইউনিয়ন কমিটির কথা বলা হচ্ছে। আমি চাই না এই আলোচনাটা এখানে হোক, কারণ এটা এখানে হওয়ার কোনো কারণ যুক্তিসঙ্গত নাই। এটা আমরা অফিসে বসে করতে পারতাম। যা হোক, এই আলোচনাটা এখানে চলে আসছে যখন আমাকে বলতে হচ্ছে যে অনেকের মান অভিমানের তীর আমার দিকে ছোড়া হয়েছে। অনেকে হুমকি ধামকি দিচ্ছেন আমি সংগঠন করবো না, আমার ছেড়ে দেন, সেটাও হচ্ছে। অনেক কথাবার্তা, ঠিক আছে। ওই যে অনেকে আমাদের এখানে সিনিয়র নেতৃবৃন্দ করে মেনশন করছে যে মান অভিমানের জায়গা কিন্তু রাজনীতিতে নাই। আমি কর্নেল বাহার যদি এই মুহূর্তে অভিমান করে যদি বলি যে আমি, তাহলে কিন্তু ক্ষতিগ্রস্ত আমি হব, দল হবে না, তাই না? আমি বাহার যদি দল থেকে চলে যায়, এই বিএনপির মতো বিশাল একটা দলের সামান্যতম কোনো ক্ষতি হবে? একটা চুল পরিমাণ হবে না, কিন্তু আমার হবে। সুতরাং আমি তাদেরকে অনুরোধ করব যে মান অভিমান করো না। সংগঠনের একটা নির্দিষ্ট ধারা আছে, একটা পর্যায়ে আছে। আমরা যা কিছু করছি
কারো প্রতি পক্ষপাতিত্ব করার জন্য করিনি। আমি বিশেষ করে কমিটি দিয়েছে আমি এবং আমার সদস্য সচিব। তো মূলত আমার নির্দেশনায় কিন্তু কমিটি দেওয়া হয়েছে। এই কমিটি কিভাবে দিয়েছি, আমরা এটা মনে করা ঠিক না, যৌক্তিক না যে আমি সবার সাথে আলাপ করে আমি একটা কমিটি দিয়েছি, আপনি সেটা করেন নাই কেন। নো, আমি আপনার কথার উপর কমিটি দেবো সেরকম কোনো শর্ত নাই। ঠিক আছে, কমিটিটা দিচ্ছে আমি, কমিটি আপনি দিচ্ছেন না, তাই না? কারণ আমি যখন কমিটিটা দেব তখন আমাকে অনেকগুলো ফ্যাক্টর চিন্তা করে কমিটিটা দিতে হয়, কারণ আপনি একা না, এই ইউনিয়নে আপনার মতো নেতা আরো আছে, তাদেরকেও আমাদেরকে বিবেচনায় নিতে হবে এবং তাদের সাথে আলাপ করতে হয়। সবকিছু মিলিয়ে আমরা সবার সাথে কথা বলে মোটামুটি একটা ব্যালেন্স করে 18টা ইউনিয়নে কিন্তু আমাকে কমিটি দিতে হয়েছে, একটা দুইটা না, 18টা ইউনিয়নে। প্রত্যেকটা ইউনিয়নে কম করে না 71 জন ফিক্সড, এবং অনেক ইউনিয়নে বেশি, অনেক ইউনিয়নে কম, অনেক ইউনিয়ন নাই উপদেষ্টার জন্য নির্দিষ্ট কোনো সংখ্যা নাই। উপদেষ্টা আমরা যারা যোগ্য, যারা সিনিয়র নেতৃবৃন্দ, যারা উপদেশ দিতে পারবে তাদেরকেই করেছে। বিশেষ করে উপদেষ্টাদের অনেক ভূমিকা আছে, সম্মান আছে। তো এখন একটা জিনিস বুঝতে হবে যে একটা লোক যখন একটা কাজ করছে তাকে অনেক ধরনের ফ্যাক্টর, নইলে আমি অনেক আগে এখানে সম্মেলন করেছি, এত পরে কেন কমিটি দিতে হয়েছে? কারণ আমাদেরকে অনেক কিছু বিবেচনায় আনতে হয়েছে। অনেক ইউনিয়ন, প্রত্যেক ইউনিয়নে এই মুহূর্তে 5 আগস্টের পরে প্রচন্ড পরিমাণ প্রেশার আছে আমাদের উপর। অনেকে আছে এতদিন চুপচাপ ছিল, হঠাৎ করে অনুকূল পরিবেশে এসে তারা কিন্তু তাদের মনোভাব জানান দিচ্ছে যে আমরা বিএনপি করি, বিএনপি পরিবারের সদস্য। আমি সম্মান করি, অসম্মান করি না, কারণ সবাই কিন্তু যারা অ্যাক্টিভ আছে 5 আগস্টের আগে, যারা কষ্ট করে অনেক নির্যাতন, হুমকি ধামকি, অনেক ধরনের হয়রানি মুখেও অচল থেকে সংগঠনের কাজ করে গেছে, তাদের মূল্যায়ন সবার আগে। এরপরে যারা অতীতে বিএনপি ছিল, বিভিন্ন কারণে নির্যাতন, হুমকি ধামকি, এই সেই আওয়ামী স্বৈরাচারের নির্যাতনের মুখে দাঁড়িয়ে কিন্তু হয়তো অনেকে চুপচাপ ছিল, তাদেরকেও আমরা সম্মান করি, ঠিক আছে। হ্যাঁ, অনেকে আছে যারা রং পরিবর্তন করে আজকে হঠাৎ করে আমি বিএনপি হয়ে গেছি, আমি বিএনপি নিবেদিত প্রাণ, তাদের হিসেবও আমাদের কাছে আছে। তো একটা জিনিস বুঝতে হবে যে আমরা কিন্তু যারা উপজেলা পর্যায়ে দায়িত্বে আছি তারা কিন্তু চেষ্টা করেছি বা চেষ্টা করি সবসময় যেন সবার মধ্যে একটা সম্প্রীতির মনোভাব থাকে, সবাই যেন কোনো না কোনো ভাবে দায়িত্ব পায় আমাদের জনগণের সেবা করার। এখন প্রশ্ন হচ্ছে একটাই, আমরা কমিটি দিয়েছি কিন্তু কমিটি থেকে কোন আওয়ামী লীগকে দিয়েছি কিনা? সে বিএনপি না, আওয়ামী লীগ ধরে এনে দিলাম, তাইলে এই প্রশ্নটা আসবে। যদি না হয়, যদি 71 জনের সবাই কোনো না কোনো ভাবে বিএনপি রাজনীতির সাথে সম্পৃক্ত হয়, তাহলে কোনো কথা থাকতে পারে না। হয়তো আপনারা বলতে পারেন আমাকে দেয়া হয়নি, আমি মনে করি 71 জন না, আরো 71 জনকেও যদি 710 জনকেও যদি আমি যোগ করি, এরপরেও কিন্তু কারো না কারো মনের মধ্যে ক্ষোভ থাকবে, আমাকে বাদ দেওয়া হলো কেন। কারণ আমাদের নেতা কর্মীরা অসংখ্য এখন। সুতরাং যেভাবেই করি না কেন কমিটি, কারো না কারো কাছে একটু মনের মধ্যে অভিমান থাকবে, ক্ষোভ থাকবে।
যে আমাকে যথাযথভাবে মূল্যায়ন কেন করা হলো না। মূল্যায়নের সময় চলে যাচ্ছে না, আরো সময় আছে। আপনারা সবাই যারা এই মুহূর্তে সঠিক জায়গায় মূল্যায়িত হয়নি বলে মনে করছেন, তাদেরকে একটা কথাই বলি, আমরা কাউকে যদি বাদ দিতে হয় ওখান থেকে, তাইলে কিন্তু একজন ত্যাগী কর্মীকে বাদ দিতে হবে, এটা কিন্তু মনে রাখবেন। তাহলে তার মনের মধ্যে কষ্টটা আসবে। তাই আমি বলবো যে কমিটির ব্যাপার নিয়ে এত উত্তেজনার সৃষ্টি করার মতো কোনো কিছু হয় নাই, এটা করবে ওনারা। যারা করছো তাদেরকে আমি বলতে চাই যে এটা এখানে আলোচনা করার বিষয় না, এবং কমিটি যথাযথই হয়েছে, এখনো বলছি আমি ঠিক মতোই হয়েছে। আমরা সবাইকে মিলিয়ে সবার মতামত নিয়ে ব্যালেন্স করে আমরা কমিটি দিয়েছি। এমন না যে কোন আওয়ামী লীগকে এনে এখানে কমিটি অন্তর্ভুক্ত করা হচ্ছে, তা না। সবাই কোনো না কোনো ভাবে দলের সাথে সম্পৃক্ত। আর এটাও বলে রাখি, অন্তত সামনে নির্বাচন আছে, সামনের নির্বাচনে দল একজনকে কাউকে না কাউকে মনোনয়ন দেবে। আমাদের কাজ হবে দলের মনোনীত প্রার্থীকে অন্তত কাজ করে সুষ্ঠুভাবে তাকে যেন আমরা দলকে উপহার দিতে পারে সে আসনটা, সেই চেষ্টাটাই করতে হবে। সেই চেষ্টা করার জন্য একটা কথা বলে রাখি, আমাকে বলতে বাধ্য হলাম এই কথাটা বলতে, মেনশন করার জন্য, না হলেও হয়তো করতে চাই নাই, এরপরেও বলছি যে আমাদের নেতারা যারা অনেক আপনারা কথাবার্তা বলছেন, যথাসময়ে কিন্তু আপনাদের পেয়েছি, কিন্তু আরো নির্বাচন হয়েছিল আমাদের এখানে। 2018-তেও নির্বাচন হয়েছে, আমি প্রার্থী ছিলাম। সমস্ত ফটিকছড়িতে সবচাইতে বড় ইউনিয়নের একটা হচ্ছে বাগান বাজার, প্রথমত দাঁতপাড়া, তারপর সেকেন্ড হচ্ছে বাগান বাজার, যেখানে 38,000-এর মতো ভোটার আছে। আব্দুল্লাহপুরে আছে 4,500 তখন, এখন একটু বেড়েছে, কোথায় 4,500 কোথায় 38,000 না। কিন্তু আমাদের নেতৃবর্গরা যেভাবে কাজ করেছেন, তাতে বিএনপি প্রার্থী পাশের ইউনিয়নে পেয়েছে কয়েক হাজার, অনেকগুলো ইয়েতে প্রথম হয়েছে। আপনাদের এত বড় একটা ইউনিয়নে কয়টা ভোট পেয়েছে? যদি নেতাকর্মীরাও সাহস করে যেত, তাইলেও কিন্তু 15 ভোটের বেশি পেত। আমরা 15টা ভোট পেয়েছিলাম পুরো একটা ইউনিয়নে। এই বাগান বাজারে আমার কাছে লিস্ট করাই আছে, ঠিক আছে? তার মানে আমার 15 জন কর্মী এরকম ত্যাগী কর্মী ছিল না যে দলকে 15টা ভোট মাত্র। পাশের ইউনিয়নে যেখানে আমরা কয়েকটা সেন্টারে প্রথম হয়েছে, দাঁতপাড়াতে, আমরা সব মিলে বিএনপি প্রার্থী হিসেবে 50,000-এর অধিক ভোট পেয়েছি। সেখানে এই ইউনিয়নের কন্ট্রিবিউশন দ্বিতীয় বৃহত্তম ইউনিট হওয়ার পরেও 15 হইল, বলেন হয়েছে? সুতরাং আমাদেরকে চিন্তা করতে হবে আগামীবার যেন এইটার রিপিটেশন না হয়। আমরা শুধু পদ পদবি নিয়ে চিল্লাইলে তো হবে না, দলকেও দিতে হবে কিছু, নাকি? 15 ভোটের কোন পুনরাবৃত্তি যেন না হয়। অনেকগুলো সেন্টারে শূন্য ভোট, তার শূন্য। আমি যদি বলেন, আমার কাছে মোবাইলে আছে, আমি বলতে পারবো কোন কোন সেন্টারে শূন্য ভোট পেয়েছে। আব্দুল্লাহপুরের মতো জায়গায়ও কিন্তু 15 ভোট হয় নাই, যেখানে মাত্র 4,500 ভোট হচ্ছে, কিন্তু এখানে হয়েছে, এই বাগান বাজারে হয়েছে। সুতরাং কথা বলার আগে আমাদের সবকিছু বিবেচনায় আনতে হবে। দল করি, দলকে দিতে হবে।
আমি মনোনয়ন পাবো সেটা আমি বলছি না। মনোনয়ন দেবেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এবং তারেক রহমান সাহেব। ওনারা কাকে দেন আমি জানি না, যাকেই দেবে আমরা সবাই কিন্তু তার জন্যই কাজ করতে হবে। হবে না? হবে। কালকে তো আমি মারাও যেতে পারি না, আমারও তো বয়স হয়েছে, আমি মারা যেতে পারি। তাইলে আরেকজন প্রতিযোগী আসবে সামনে, বা আমি থাকলেও আরেকজন প্রতিযোগীকে হয়তো দল বাছাই করে নেবে। আমাদের এখানে নির্বাচন করার জন্য অনেক অনেক যোগ্য নেতা আছে, অনেক যোগ্য নেতা আছে এই ফটিকছড়িতে। এমপি হওয়ার জন্য অনেক যোগ্য নেতা আছে এই ফটিকছড়িতে, আমার চেয়ে যোগ্য নেতা আছে। দল তাদের কাউকেও কিন্তু নির্বাচনের জন্য বাছাই করে নিতে পারে। সুতরাং আমরা জানি না যে কে পাবে। হ্যাঁ, আমি বুঝি আমাদের নেতা কর্মীরা আবেগের দিক থেকে হয়তো মনে করছে যে আমি হয়তো মনোনয়ন পাবো, বা আমার মনোনয়নের জন্য তারা একটা ইয়ে করছে। কিন্তু আমার হিসাবটা কিন্তু অন্য জায়গায়। আমার হিসাব কিন্তু মনোনয়ন না, আমার হিসাব হচ্ছে দল, আমার হিসাব হচ্ছে সংগঠন। আমি কোন জায়গায় কিন্তু সস্তা জনপ্রিয়তা পছন্দ করি না, করবো না, এই পর্যন্ত করিও নাই। আমার হিসাব হচ্ছে দলটাকে আমাকে গুছাতে হবে। এই যে অনেকে এখানে বলেছেন, ওনাদেরকে নেতৃবর্গকে জিজ্ঞেস করেন, 11টা অঙ্গ সহযোগী সংগঠন এই ফটিকছড়িতে কোনোদিন জীবনে হয়নি, কোনো কিচ্ছু হয় না। অনেকে নামও জানে না 11টা অঙ্গ সংগঠন, কিন্তু আমরা করেছি, 11টাই করেছি। সর্বশেষ বাকি ছিল মুক্তিযোদ্ধা দল, যেটা করতে পারে না একটা কারণে, মুক্তিযোদ্ধা তো এখন নাই এখানে, তাই না? আমাকে দিয়ে তো মুক্তিযোদ্ধা দল হবে না, আমি তো মুক্তিযোদ্ধা না। যারা মুক্তিযোদ্ধা তাদেরকে দিয়ে মুক্তিযোদ্ধা দল করতে হবে, এটা বাবুল সাহেবকে দিয়ে হবে না, উনি তো মুক্তিযোদ্ধা না। ওই একটা, তাও কিন্তু আমরা খুঁজে খুঁজে যাদেরকে পেয়েছি ওনাদেরকে নিয়ে মুক্তিযোদ্ধা দলও করেছি আমরা, এবং দেখা গেছে যে অনেক মুক্তিযোদ্ধা আছে। সুতরাং কোন দলই আমরা অঙ্গ সহযোগী সংগঠনকে কিন্তু বাদ দেয়নি, সবাই আসছে। এবং এগুলো সবগুলো কম বেশি কিন্তু ইউনিয়ন কমিটিও হয়েছে, কিন্তু কিছু কিছু বাকি আছে। ওদেরকে যদি আমরা কমিটিটা করে ফেলতে পারি তাইলে অনেকগুলো জায়গা খালি হবে, অনেকগুলো জায়গা সৃষ্টি হবে, যেখানে কিন্তু আমরা আমাদের অনেক নেতাকে কিন্তু মূল্যায়ন করতে পারবো, আমরা ঢুকাইতে পারবো। অনেকে আছে যুবদল, ছাত্রদল, বলা হয়েছে 2টা পদ। হ্যাঁ, ঠিকই আছে। ছাত্রদল, যুবদল বা অন্য যে কোনো দলের থেকে আমরা অনেককে বিএনপিতে এনেছি, প্রয়োজন আছে। যুবদল সারা জীবন যুবদল থাকবে না তো, সে তো মূল দলও আসবে। সে একটা যুব মানে কি যুবক, তো যুবক সে বৃদ্ধ হবে না? তো বৃদ্ধ হওয়ার পরেও কি সে যুবক থাকবে, যুবদল করবে? ছাত্ররা ছাত্র দল করে, তো ছাত্র কি সারা জীবন ছাত্র হবে, থাকবে? সে যুবক হবে, তারপরে আমার মতো বয়স্ক বৃদ্ধ হবে। সুতরাং ওই জায়গাগুলো খালি হবে, ওই জায়গাগুলোতে কিন্তু আমরা অনেক নেতাকে মূল্যায়ন করতে পারবো। আমি এই কথাগুলো বলার কথা না, তবু বললাম, এই জন্য অনেকের হয়তো অভিমান আছে। আমার কাছে কোনো অভিমান নাই, আমি সব সময় সংগঠন বুঝি, এখনো বুঝি, ভবিষ্যতেও বুঝবো, যতক্ষণ দায়িত্বে আছে। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা সবাই বিএনপি পরিবারের সদস্য। আপনারা, আমি জানি এই বাগান বাজার ইউনিয়ন ভোট যাই পাই, কিন্তু ভবিষ্যতেও একই জিনিস। এখানে কিন্তু আমাদের যারা আছে, আমাদের সমর্থক বৃন্দ যারা আছে, তারা কিন্তু বিএনপিকে ভালোবেসেই এখানে আছে, এবং প্রত্যেক ঘরে ঘরে বিএনপির আমাদের সমর্থক আছে, নিবেদিত প্রাণ কর্মী আছে, সমর্থক আছে। তারা বিএনপিকে ভালোবাসে, অন্তর দিয়ে ভালোবাসে। তারা বিএনপিকে
চায় ক্ষমতায় যেতে। তারা মনে করে এটা শহীদ জিয়ার আদর্শের দল। এই দল জিয়ার সৈনিকেরাই শুধুমাত্র করে, যারা সমর্থন করে সবাই জিয়ার সৈনিক, এবং তারা কিন্তু সুযোগ পেলে বিএনপিকে ভোট দেবেই, সেটা যেই হোক। তারা কিন্তু, আমি বাহার নাকি উনি বাবুল সাহেব বা ইলিয়াস সাহেব ওইটা চিনে না, তারা চিনে কি ধানের শীষ। তারা চিনে ধানের শীষ। আমি বাহার যদি কালকে স্বতন্ত্র নির্বাচন করি পুরা ফটিকছড়িতে, সেই দুঃসময়ে 2018 নির্বাচনেও কিন্তু আমি বললাম তো 50,000 ভোট পেয়েছে। এগুলো কে দিয়েছে? ঘন্টা দেড়েকের মধ্যে আমাদের নেতা কর্মীরাই দিয়েছে। ওখানে তো একটা ভোটও জাল ভোট ছিল না, ছিল? প্রশ্নই আসে। তারা যে সময়টা পেয়েছে সেই সময়টাতে এই ভোটটা দিয়েছে। কিন্তু আমি যদি এখন স্বতন্ত্র নির্বাচন করি, আমি 7-8 হাজার ভোটের উপরে পাবো বলে আমার মনে হয় না। তাও আমাকে অনেকে ভালোবেসে হয়তো আমার আত্মীয় স্বজন বাড়ি করে থেকে দেবে, এর বাইরে পাবো না। কিন্তু আমি যদি বিএনপি থেকে নির্বাচন করি, আমি আমার কথা বলছি, আমি বাহার যদি ঘরের থেকেও বাইর না হই, তবু কিন্তু দেখা যাবে দিন শেষে পুরা ব্যালট বাক্সে ভর্তি হয়ে গেছে। ব্যালট বাক্স এটা কি আমাকে দিচ্ছে না। ওরা মা বোনরা বিশেষ করে যারা আছে ঘরের মধ্যে, ওরা কি আমাকে চিনে? চিনে না। কিন্তু ওরা চিনে কাকে? ধানের শীষ। কাকে জানে? বেগম জিয়াকে চিনে, ধানের শীষ চিনে, প্রেসিডেন্ট জিয়াকে চিনে। তারা দেখবে ব্যালটটা পেলে ধানের শীষ কোথায়, বাহার বা বাবুল কোথায় আছে ওইটা দেখবে না, ওরা চিনেও না। ওরা দেখবে যে ধানের শীষ চিনে ওরা। এটা তাদের অন্তরের একটা প্রতীক, মা বোনরা বিশেষ করে। আপনারা জানেন তো, আপনাদের সবার ঘরেই তো মা বোন আছে না? আপনারা জানেন না তাদের সেন্টিমেন্টটা? এরা বিএনপি বলতে পাগল, এরা ধানের শীষ বলতে পাগল। মানুষকে কে দিল, কলা গাছ দিল না, আম গাছ দিল না, বট গাছ দিল, এটা নিয়ে তারা মাথা ব্যথা নাই। তারা ধানের শীষটা বলছে, ওখানে মার্কাটা মারি দিয়ে চলে আসবে। সুতরাং আমি শ্রদ্ধা করি আমাদের সে মা বোনদের, আমি শ্রদ্ধা করি আমাদের সেই জনগণদের যারা প্রকৃত অর্থে বিএনপিকে ভালোবাসে। আজকে অনেক বিএনপির বিরুদ্ধে অনেক চক্রান্ত হচ্ছে, কারণ অনেকে সবাই চায় না বিএনপি ক্ষমতায় যাক। বিএনপি গণমানুষের দল, বিএনপি ক্ষমতায় গেলে মানুষের কল্যাণ হবে। সবাই তো সেটা চাইবে না, অনেকে চাইবে শর্টকাট করে ক্ষমতায় যেতে। আমি আপনাদেরকে একটা কথাই বলবো, অনুরোধ করবো, আপনারা সতর্ক থাকবেন। বিএনপির বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হবে, হচ্ছে, ভবিষ্যতেও হতে পারে। আপনারা দৃঢ় মনোবল নিয়ে বিএনপির পাশে থাকবেন। আমরা সমস্ত ষড়যন্ত্রের ঐক্যবদ্ধ হয়ে জবাব দেব যে বিএনপিকে কোনো ষড়যন্ত্র টলাইতে পারবে না। 17 বছরে 17 জন কর্মীকেও আমাদের দল থেকে বাইরে দিতে পারে না। আপনি ফটিকছড়িতে দেখেন, আপনার বাগান বাজারে দেখেন, যারা বিএনপি করত আগের থেকে, দুঃসময়ও ছিল 5 আগস্টের আগে, 17 বছর ধরে বিএনপির ক্ষমতা, যে যেভাবে পারছে ফ্ল্যাগটাকে বিএনপির হাতে নিয়ে হাঁটছে, তাদের মধ্যে কি 5টা লোকও পাবেন যে বিএনপি ছেড়ে অন্যদিকে গেছে? না, পাবেন না। কেন পাবেন না? কারণ বিএনপির কর্মীরা দুঃসময়ও থাকে, তারা কিন্তু অর্থের কাছে বিক্রি হয় না, তারা হয় না, তারা এই দলটাকে ভালোবেসেই থাকে, এই পতাকাটা বহন করে এবং এই পতাকাটা হস্তান্তর করে। বাপ মারা যাওয়ার পর ছেলের কাছে পতাকাটা যায়, ছেলে মারা যাওয়ার পরে তার পরিবারের কাছে যায়, অন্য কারোর কাছে যায়, আমার পরে আমার ছেলে যাবে। এটাই বিএনপি পরিবারের সার্থকতা। এই পরিবারের আপনার সদস্য, আপনাদের গর্বিত হওয়া উচিত। আমি সবাই গর্বিত, এক একজন সমর্থক, কর্মী, নেতা বিএনপি।
আমরা আপনাদেরকে একটা কথাই বলবো, আপনারা ঐক্যবদ্ধ থাকবেন, মানুষের পাশাপাশি থাকবেন। আমি উদাহরণ দিয়ে অনেক কথাই বলেছি, সব কথা কিন্তু কোনো মিনিং করি নেই। দিন শেষে কিন্তু একটা পরিবারে অনেক কথাবার্তা হয়, আপনারা সবাই বিএনপি পরিবারের সদস্য, আমরা আত্মসমালোচনা অনেক কিছু করতে পারি, তাই না? আত্মসমালোচনার জন্য আমরা অনেক কথা বলেছি, ঠিক আছে, কিন্তু একটা জিনিস, আমাদের যে নতুন কমিটি হয়েছে, এই কমিটির নেতৃত্ব দিচ্ছেন জনাব আকরামুল হক বাবুল, ওনাকে আপনারা চিনেন সবাই। ওটার সদস্য সচিব আমাদের কাসেম মেম্বার, আবুল কাসেম মেম্বার, তাকেও সবাই চিনেন। আপনারাই তাদেরকে নেতৃত্বের জন্য আসনে নিয়ে আসছেন, তাদেরকে সহযোগিতা করেন। আমি অভিনন্দন জানাই আমাদের নতুন কমিটিতে যারা আছে সবাইকে। এর বাইরেও যারা ভোট দিয়ে এদেরকে নেতৃত্বে নিয়ে এসছেন তাদেরকে অভিনন্দন জানাই। ভবিষ্যতে তাদেরকে সহযোগিতা করবেন কাইন্ডলি। এবং কেউ যেন আমার মতো করে নতুন করে বলতে না পারে যে আপনারা বোধহয় ভোটের দিন ছিলেন না। থাকবেন তো? সবাই থাকতে হবে। দাবি নিয়ে বলছি, পরিবারের একজন হিসাবে বলছি, ভোটটা দিতে হবে। আপনার পাশে যিনি আছেন তাকে বুঝাইতে হবে যে বিএনপি এই মুহূর্তে বাংলাদেশের ত্রাণকর্তা। বারবার এই প্রেসিডেন্ট জিয়ার আদর্শ বাংলাদেশকে স্বৈরাচার থেকে বাঁচিয়েছে, আগামীতেও বাঁচাবে ইনশাআল্লাহ। আপনাদের সহযোগিতা পেলে বারবার জনগণের পাশে এই দল থাকবেই। ৭৫ পরবর্তী যখন একদলীয় শাসন, তখনও কিন্তু এই শহীদ প্রেসিডেন্ট জিয়াই কিন্তু এই দেশকে রক্ষা করেছিল স্বৈরতন্ত্র থেকে। শেখ মুজিবের একদল বাকশাল থেকে কিন্তু বহু দলের সৃষ্টি। যে আওয়ামী লীগ স্বৈরাচারী ভূমিকা অবতীর্ণ হয়েছে আজকে, তারাও কিন্তু রাজনীতি করার অধিকার পেয়েছে একমাত্র জিয়াউর রহমানের কারণে। জিয়াউর রহমান রাষ্ট্রীয় ক্ষমতায় গিয়ে সব দলকে রাজনীতি করার সুযোগ দিয়েছে বলেই সেদিন আওয়ামী লীগ তো নিষিদ্ধ হয়ে গেছিল, তাদের নেতাই নিষিদ্ধ করেছে। শেখ মুজিবুর রহমানই কিন্তু নিষিদ্ধ করেছে, তাই না? করে নাই? বাকশাল করেছিল, সব দলকে উনি নিষিদ্ধ করে দিয়েছিল। জিয়াউর রহমান এসে আবার আওয়ামী লীগকে আওয়ামী লীগ নাম দিয়ে কিন্তু, তাই তো ৭৬ সনে, ঠিক আছে না? আচ্ছা, এগুলো ভুলে যায় না, এই প্রজন্মকে ভুলেন। জামাতকে কিন্তু রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন জিয়াউর রহমান। জামাতের রাজনীতি তো নিষিদ্ধ ছিল, শেখ সাহেব নিষিদ্ধ করে দিয়েছিল। জিয়াউর রহমান ক্ষমতায় এসে জিয়াউর রহমান আবার এই জামাতকে রাজনীতিতে পুনর্বাসন করেছেন। সুতরাং যারা আজকে বড় বড় কথা বলছে, সে যে দলই হোক না কেন, সবাই কিন্তু রাজনীতি করার সুযোগ করে দিয়েছেন এই জিয়াউর রহমান। শহীদ প্রেসিডেন্ট জিয়া সবাইকে রাজনীতি করার সুযোগ করে দিয়েছে। সব দল নিষিদ্ধ ছিল, একটা দল ছাড়া, বাকশাল ছাড়া। ৭৬ সনে এই বাকশাল ছাড়া সব দলই নিষিদ্ধ ছিল। এই জিয়াউর রহমান, যার হাত ধরে বাংলাদেশ আজকে পথ চলে, 4টি বছর মাত্র সময় পেয়েছে। এই মহান নেতা 4 বছরের মধ্যে কিন্তু দুঃশাসনের 1 থেকে ৭৫ পর্যন্ত বাকশালীয় দুঃশাসন, এই দুঃশাসন থেকে বাংলাদেশকে মুক্ত করে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশের সৃষ্টি করেছিল। একটা মানুষের অধিকারের প্রতিষ্ঠা আন্দোলন করে সফল করেছিল একমাত্র কে? জিয়াউর রহমান। আমরা সেই দলের, সেই মানুষের আমরা অনুসারী। আপনাদের কাছে একটাই অনুরোধ, জিয়াউর রহমান যে 19 দফা প্রবর্তন করে গেছে, সেটা বাংলাদেশের কিন্তু মুক্তির একটা সনদ। সেই 19 দফার থেকে কিন্তু আমাদের নেত্রী বেগম জিয়া 30 দফার ভিশন দিয়েছে। 30 দফার একটা ভিশন দিয়েছে না? হ্যাঁ, না 31 না, 30 দফার ভিশন দিয়েছে। তার ছেলে আমাদের বর্তমান নেতা তারেক রহমান সাহেব আজকে 31 দফার মুক্তির সনদ দিয়েছে বাংলাদেশে। 31 দফা যদি হতে পারে,
তাহলে বাংলাদেশে কোনো সংস্কারের দরকার আর পড়বে না। সরি, বাংলাদেশে সমস্ত সংস্কার 31 দফার মধ্যে আছে। আমি আপনাদেরকে অনুরোধ করবো, আপনারা দয়া করে 31 দফাটা পড়েন, পড়ে একটু দেখেন 31 দফার মধ্যে যারা পড়েন নাই কি লেখা আছে, কি বলা আছে। আমি অনেক সময় নিয়ে ফেলেছি আপনাদের, তো আপনাদেরকে আজকে অনেকক্ষণ ধৈর্য ধরে আমাদের কথাবার্তা শোনার জন্য আমি ধন্যবাদ জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি আসার জন্য। একই সাথে আবারও আমাদের যারা কমিটির আজকে আমরা বরণ করে নিলাম, তাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি। আবারও আপনাদের সবাইকে তাদের সহযোগিতা করার জন্য, অভিষ্ট লক্ষ্যে পৌঁছার জন্য, তাদেরকে সহযোগিতা করার জন্য আমি আপনাদেরকে আহ্বান জানাচ্ছি। একই সাথে আগামী দিনে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হতে যাচ্ছে, সেই নির্বাচনে আপনাদের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির মনোনীত যে থাকবে, প্রার্থী থাকবে, তাকে সর্বতোকরণে সমর্থন দেওয়ার জন্য আমি আহ্বান জানাচ্ছি। আপনারা দয়া করে তাদের ভোট দিয়ে জয়যুক্ত করবেন। আমরা ওই নেত্রীর অধীনে রাজনীতি করি, যে নেত্রী কোনোদিন পালিয়ে যায় নাই, পালাবে না। যে নেত্রী একজন মুখে বলে পালাবো না, কিন্তু কামে পালিয়ে যায়। আরেকজন মুখে কিছু বলে না, কিন্তু তাকে পালানোর, তাকে দেশে ত্যাগ করার জন্য অনেক চেষ্টা করেছে, কিন্তু উনি চান না। উনি বলেছেন, আমার স্বামী প্রয়াত রাষ্ট্রপতি মানুষের জন্য রাজনীতি করতে গিয়ে এই বাংলার বুকে তার রক্ত ছড়িয়েছে, উনি জীবন দিয়েছেন। অল্প সময়ের মধ্যে, অল্প বয়সে উনি পৃথিবী ছেড়ে গেছেন। ওনার স্ত্রী দেশনেত্রী বেগম জিয়াও একই কথা বলেছেন, আমি দরকার হলে এই বাংলায় আমি মৃত্যুবরণ করব, কিন্তু আমি এই বাংলার বাইরে যাব না। আমরা সেই নেত্রীর নেতৃত্বে কিন্তু রাজনীতি করছি, যিনি শত চেষ্টা করেও ওনাকে বাইরে পাঠানো যায় নাই। 2007-08 যে তত্ত্বাবধায়ক সরকার ছিল, -2 ফর্মুলা করে অনেক চেষ্টা করেছে, কিন্তু ওনাকে নিতে পারে নাই। বন্ড সাইন দিয়ে এই স্বৈরাচারী সরকারও চেষ্টা করেছিল, উনি বলেছেন যে আমি তো যাব না, মারতে হলে আমার এখানেই মারো। তারেক রহমান সাহেব লন্ডনে গিয়ে 17 বছর ওখানেই কাটিয়েছেন, পরিবার দেখে নাই, ভাই মারা গেছে দেখে নাই, মার চেহারা দেখে নাই, কিন্তু প্রতিনিয়ত এই বাংলার মানুষের জন্য প্রতিটি মুহূর্ত উনি সংগ্রাম করে গেছেন ওখানে বসে, যেটা এখানে থাকলেও সম্ভব হতো না কোনোদিন। এখানে কিন্তু ওই সময় দিতে পারতেন না উনি, পারতেন? ওনাকে আমার মতো ভাষণ দিতে হইতো, ওদিকে প্রোগ্রামে যাইতে হইতো, ওদিকে দেখা করতে হইতো। এখন উনি নিরবচ্ছিন্ন ভাবে, এই লোকটা যে কখন ঘুমাইছে কখন খাইছে সেটাও বাংলার মানুষ জানে না, কারণ 24 ঘন্টায় দেখা গেছে যে উনি স্কাইপিতে কিন্তু কথা বলে দিক নির্দেশনা দিয়ে যাচ্ছে। যিনি উপজেলা না, থানা না, অনেক ক্ষেত্রে ইউনিয়নের খবর পর্যন্ত জেনেছেন, জানেন। আমার সাথে অনেকবার কথা বলেছেন, আমি ব্যক্তি বাহারকে ভালোবেসে বলেছেন সেটা বলবো না, কারণ আমি যে দায়িত্বে আছি সেই দায়িত্বে উনি কথা বলেছেন। আরো অন্যান্য উপজেলার যারা আহ্বায়ক আছে তাদের সাথে উনি কথা বলেছেন। এটা সেই ব্যক্তি, আমরা সেই ব্যক্তির নেতৃত্বে কিন্তু রাজনীতি করি। আমরা গর্বিত, আমরা বেগম জিয়ার আদর্শের সৈনিক, আমরা প্রেসিডেন্ট জিয়ার আদর্শের সৈনিক, আমরা তারেক রহমানের নেতৃত্বে বিশ্বাস করি, রাজনীতি করি।
এই জন্য আমরা গর্বিত। আমি আপনাদেরকে আবারও ধন্যবাদ জানাচ্ছি এবং আগামী দিনে আমাদের পাশে থাকার জন্য, বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পাশে থাকার জন্য, আপনাদের প্রিয় দলের পাশে থাকার জন্য আমি আপনাদের আহ্বান জানিয়ে শেষ করছি। আজকে আপনাদের দীর্ঘ সময় নিয়েছি, এখন ভবিষ্যতে আবারও দেখা হবে। আমি আসতেই থাকবো যতক্ষণ দায়িত্বে আছে, ইনশাল্লাহ দেখা হবে আপনাদের সাথে। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়া অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ। ধন্যবাদ ফটিকছড়ির বিএনপির অভিভাবক জনাব জননেতা কর্নেল আজিমুল্লাহ খান সাহেবকে অনেক দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদানের জন্য। সম্মানিত উপস্থিতি, এরপর আপনাদের সম্মুখে সমাপনী বক্তব্য রাখবেন আজকের সভার সম্মানিত সভাপতি বাংলাদেশ ইউনিয়ন বিএনপির সাবেক চেয়ারম্যান জনাব আকরামুল হক বাবু সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাগানবাজার শাখা অঙ্গ ও সহযোগী সংগঠনের উদ্যোগে আজকের এই কর্মী সমাবেশ, প্রধান অতিথি উপস্থিত বিভিন্ন এলাকা থেকে আগত নেতৃবৃন্দ, আপনারা আমার সংগ্রামী সালাম গ্রহণ করুন। আজকের এই সভায় আমরা নবগঠিত বাগানবাজার ইউনিয়ন বিএনপি কমিটিকে বরণ করে নিয়েছি এবং বিভিন্ন বক্তার বক্তব্যের মাধ্যমে আপনারা এতক্ষণ ধৈর্য ধরে শুনেছেন। সব কথাই এসেছে, কোনো কথাই প্রায় বাদ যায়নি। তবে একটি কথাই আমি আপনাদেরকে বলবো, সে কথাটি হলো আমাদের যে ভোটার রয়েছে, ভোটারদের অর্ধেক অংশ হলো নারী। সেই নারী ভোটারদেরকে আমরা মূল্যায়নের জায়গায় একটু দূরে রেখে দিয়েছি। এই কথাটি আমাদের কথায় উঠে এসে নাই। আমি বলবো যে নির্বাচনের সময় আমাদের যে অর্ধেক নারী ভোটার, আমাদের মা, বোন এবং সন্তানেরা রয়েছেন, তারাও যাতে ভোট কেন্দ্রে আসার ব্যবস্থা করা হয়, সেই দিকটিও আমাদেরকে লক্ষ্য রাখতে হবে। আমরা যারা আছি, মোট ভোটারের অর্ধেক পুরুষ, অর্ধেক নারী। সেই নারী ভোটাররা যদি না আসে, তাহলে আমাদের ভোটের অংশে অনেক কমে যাবে ভোটের হার। আর নারী ভোটারের বেশিরভাগ অংশই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষে এবং ধানের শীষের পক্ষেই ভোট দিয়ে থাকেন। আপনারা অবশ্যই সেটা জানেন। এই জন্য আমি আহ্বান করব, আগামীতে যে নির্বাচন আসছে, জাতীয় সংসদ নির্বাচন, সেই নির্বাচনে আমাদেরকে ধানের শীষের প্রতীক নিয়ে যিনি আসবেন, আমাদেরকে ঐক্যবদ্ধভাবে সেই প্রার্থীর পক্ষে কাজ করতে হবে। সেই সাথে আমাদেরকে ভোটের মাঠে আমাদের মা বোনদেরকেও সম্পৃক্ত করতে হবে। তাহলে আমরা ইনশাআল্লাহ আমাদের যে লক্ষ্য নিয়ে কাজ করব, সেটাই আমরা সফলতা লাভ করতে পারবো। কারণ একটা অংশকে বাদ দিয়ে আমরা সফলতার দিকে অর্জন করা আমাদের সম্ভব হবে না। বড় রাজনৈতিক দল, সেখানে রাজনৈতিক প্রতিযোগিতা থাকবে, এটাই স্বাভাবিক। এটা মাথায় রাখতে হবে আমাদের সবাইকে। এটা রেখেই আমাদেরকে কাজ করতে হবে। প্রতিযোগিতা থাকবে, প্রতিহিংসা নয়। আমি সবাইকে আহ্বান করব, আসুন আমরা একযোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হয়ে জাতীয়তাবাদী পরিবারকে ঐক্যবদ্ধভাবে কাজ করার জন্য এক হয়ে কাজ করি, দলকে এগিয়ে নিয়ে যাই। আগামী দিনে জাতীয়তাবাদী দলের প্রার্থীকে জয়যুক্ত করে দলকে ক্ষমতায় এনে উন্নয়নের দ্বারা অব্যাহত রাখি, বহুদলীয় গণতন্ত্রকে চর্চা করার সুযোগ করে দিই। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ। এবং আজকের এই কর্মী সমাবেশ এখানেই সমাপ্তি ঘোষণা করলাম। আসসালামু আলাইকুম।